প্রিয় দর্শক, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ইয়াং নাইট। আমি ফারনাজ আলম আছি আপনাদের সঙ্গে। দর্শক, দেখা যাচ্ছে ছোটবেলায় আমাদের অনেক কিছুরই হবি থাকে, অনেক কিছুরই ইচ্ছা থাকে, বাট অ্যাজ উই গ্রো আপ আমাদের হবিটা সেই ছোটবেলায় রয়ে যায়, বড়বেলার এত ব্যস্ততার ভিতরে সেটা আমরা ভুলে যাই। বাট আজ আমি কথা বলবো এমন দুজন মানুষের সাথে হু অ্যাকচুয়ালি পুলড ইট অফ ওয়েন দে আর গ্রোন আপ। সো প্লিজ ওয়েলকাম রনি এবং শাকিল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবং স্কাইপে আমার সঙ্গে আছে এ আর বাবুল। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু আপনাদের ডেজিগনেশনটা দেই নাই ফার্স্টে, তাই না? প্লিজ ওয়েলকাম বাইকার এবং সাইক্লিস্ট, দুজনেই হচ্ছে খুব, আমি কি বলবো, জার্নির ভিতরে থাকে, তাই না? অফ কোর্স। আচ্ছা, সো অ্যাজ আ বাইকার্স ইউ গাইজ হ্যাভ বিন ডুইং ইট ফর হাউ লং? ছোটবেলা থেকেই তো প্রত্যেকটা মানুষেরই একটা ডেস্টিনেশন থাকে, হ্যাঁ একটা পছন্দ থাকে। হ্যাঁ। তো ছোটবেলায় যখন আমরা খেলাধুলা করছি তখন ছোট ছোট বাইক নিয়ে দেখা যাচ্ছে খেলনা নিয়ে খেলেছি। হ্যাঁ। তো আস্তে আস্তে বাইকটার প্রতি অ্যাট্রাকশনটা চলে আসে ওইখান থেকেই। এখান থেকে অ্যাট্রাকশনটা চলে আসে। তারপর দেখছি বড় ভাই বা কাজিন যারা আছে তারা সবাই বাইক নিয়েই সবসময় মেতে থাকতো আর কি। বাইকের কোনটা হয়েছে কি হয়েছে সবসময় ইন্টেনশনটা বাইক নিয়েই থাকতো। তো বেসিক্যালি ওই থেকেই একটা শুরু আর কি, যে বাইকের প্রতি অ্যাট্রাকশনটা। তারপরে আস্তে আস্তে যখন এডুকেশন স্টুডেন্ট লাইফ কমপ্লিট করলাম, লাইক টিনেজ থেকে আমি বাইক চালাই। আমি ক্লাস 6 থেকে বাইক চালাই। মা বাবা জানতো? আসলে তখন কোনো বাবা মাই চায় না সেই সময়টা বাইক চালায়, তো চুরি করে করে চালাইতাম আর চুরি করে করে যেটা করা হয়। আচ্ছা, আমাকে বলে যে ফ্যাসিনেশনটা যখন আসতো যে বাইক চালাবো, বাইকের সাথে এতদিন কি ছিল, বাইকটাকে খেলা হিসাবে নিতাম, কিন্তু যখন ফার্স্ট এক্সপিরিয়েন্সটা হয় যে না, আমাকে কেউ, কোনো বড় ভাই বন্ধু কেউ আমাকে শেখানোর জন্য রাজি হয়, সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? সেই এক্সপিরিয়েন্সটা বলতে আসলে অসাধারণ ছিল। যখন কেউ আমাকে মানে হেল্প করতো যে বাইক কীভাবে চালাতে হবে, হ্যাঁ, তখন এই বাইক চালানোর পর থেকেই মানে আসলে সেই সিচুয়েশনটা এরকম একটা সিচুয়েশন যে লাইক ফ্রিডম, আপনি একটা জিনিস হাতের ভিতরে চালাচ্ছেন, আপনি যেখানে মন চাচ্ছেন যেভাবে চাচ্ছেন আপনি ফ্রিডমলি ঘুরতে পারতেছেন। এবং সেটা হচ্ছে যে ছোটবেলায় তো খেলনা দিয়ে করা হতো, এখন সেটা যখন বাস্তবে সেটা অবশ্যই তখন একটা অ্যাডভেঞ্চার টাইপ লাগতো। তো আস্তে আস্তে সেই থেকে একটা কিউরিওসিটিস এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ইচ্ছা, এই তো এটা নিয়ে শুরু হয়। আচ্ছা, আমি একটু স্কাইপে জিজ্ঞেস করবো, বাবুল শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। তাহলে আমাকে বলেন যে ছোটবেলা থেকে কি একটা সাইক্লিস্ট হওয়ার ইচ্ছা ছিল? ছোটবেলা থেকে সাইকেল চালানোর প্রতি আকর্ষণ ছিল, যদিও পড়াশোনা আর চাপে হয় ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি কোনো সাইকেল চালাইনি তেমন একটা। আচ্ছা, মানে চালানোই হয়নি? মানে কম চালাতাম, মানে হয়তো দেখা যেত মাসে একবার বা দুইবার। কিন্তু যখন ইন্টারমিডিয়েটের পরে আমি সাইকেলটা কিনি, তখন মানে সাইকেল চালানোর যে অভিজ্ঞতাটা, মানে আমি যখন দেখলাম যে সাইকেল চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে যাওয়া যাচ্ছে এবং প্রকৃতিটা খুব ভালোভাবে অনুভব করা যাচ্ছে এবং খুব কাছ থেকে দেখা যাচ্ছে, তখন আমি বুঝলাম যে এই সাইকেলটাই আমার স্বপ্নটাকে আরো বাড়িয়ে নিতে পারে এবং এটার মাধ্যমে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো, আমার দেশ দেখার স্বপ্নটা। আমি আমার দেশটাকে খুব ভালোভাবে দেখতে পারবো এবং আস্তে আস্তে মনের ভিতর স্বপ্নটা বুনতে থাকি যে আমার এই স্বপ্ন পরিধিটা আরো অনেক বাড়িয়ে নেব। ইনশাআল্লাহ। আমি তো আপনার স্বপ্ন পূরণ কিভাবে হয়েছে এবং কি কি করেছেন এই পূরণের জন্য সেই স্টোরি তো শুনবো। শাকিল, আমাকে একটু বলেন যে আমাদের দেখা যাচ্ছে বাইক ইজ নোন অ্যাজ ওয়ান ফ্যাক্টর, যেটা আমরা বলি যে খুব ডেঞ্জারাস, অ্যাক্সিডেন্টস হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। অ্যাজ আ বাইকার তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্টান্টস নিচ্ছে, একটু এভাবে ওভাবে, তারপরে রেস লাগাচ্ছে বিভিন্ন ইয়ের সাথে। সো টেল মি যে এই যখন when you go for a ride, একটা লং জার্নিতে, যে এখান থেকে আজকে এত দূর চলে যাব, দেশের এই প্রান্তেটা দেখবো, তখন এই সিচুয়েশনগুলো কিভাবে হ্যান্ডেল করা হয়? বেসিক্যালি একজন রাইডারের সর্বপ্রথম মনে রাখা উচিত সেফটি ফার্স্ট। বিকজ আপনি যখন একটা বাইক নিয়ে লং রাইডে যাবেন তখন অবশ্যই আপনাকে সেফটি জ্যাকেট, বাইকের যেগুলো সরঞ্জামাদি সবগুলো আপনাকে প্রোটেকশন নিতে হবে। সো হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য ড্রেস কোড একটা বাইকারের জন্য, যে ড্রেস কোডটা কতখানি ইম্পর্টেন্ট? ড্রেস কোডটা 100% ইম্পর্টেন্ট, কারণ একটা ড্রেস কোডের জন্য আপনার শরীরের মানে যখন যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন আপনার শরীরের বিভিন্ন কাটা অংশ বা যেখানে কেটে যেতে পারে, আপনি যদি একটা লেদারের জ্যাকেট পরেন, ড্রেস কোড লাইক লেদারের জ্যাকেট, তো একটা যখন লেদারের জ্যাকেট পরবেন যেটা চামড়ায় যেত সেটা আপনার লেদারের জ্যাকেটের উপরে দিয়ে যাবে, কিছুটা হলেও সেফটি আর সেফটি একটা ডেফিনেটলি। সো টেল মি যে যখন এই প্রিকশনসগুলো ভালোভাবে নেওয়া হয়, তারপরে যখন জার্নিটা শুরু হয়, তো সেই জার্নিতে কিছু থাকে এমন প্রিকশনের জন্য, বা কোনো দেখা যাচ্ছে যে আমরা জার্নিতে চলে গেলাম, তো তারপরে আল্লাহ না করুক আমরা তো জানি না জার্নিতে কি হবে, সো সেখানে কিছু জিনিস কি নিয়ে যাওয়া হয় ফর প্রিকশনস বা এনিথিং লাইক দ্যাট? অবশ্যই আপনি একটা লং রাইডে যখন বের হবেন তখন তো অবশ্যই অনেক কিছু আপনাকে মেনটেন করে বের হইতে হবে। যেমন আপনি যে বাইকটা নিয়ে বের হচ্ছেন
অবশ্যই আপনাকে দেখতে হবে সেই বাইকটা 100% ঠিক আছে কিনা, ব্রেকিং, কন্ট্রোলিং, এভরিথিং, মানে সার্ভিসিং করে নিতে হবে। সবকিছু ঠিক আছে কিনা। সো ফার্স্ট এই সার্ভিসিংটা ভালো মতো হবে। ডেফিনেটলি, কজ আপনি যদি দেখা যাচ্ছে 110-12 স্পিডে হানিফ বা দেশ ট্রাভেলস এরকম যে কোনো গাড়ির পিছনে যদি আপনার বাইকটা থাকে, ডেফিনেটলি আপনার যদি ব্রেকে কোনো সমস্যা থাকে 1 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড যদি উল্টাপাল্টা হয় তাহলে আপনার কিন্তু লাইফ রিস্ক, স্পট ডেট। এবং মোস্ট অফ কিন্তু ইম্পর্টেন্ট আমাদের- ব্রেকিং, কন্ট্রোলিং, সবকিছু আপনাকে মেইনটেইন করতে হবে। আমাদের দেশে কি প্রতিটা জায়গায় আছে যে বাইকারদের জন্য বা সাইক্লিস্টের জন্য আলাদা একটা জায়গা তো সবসময় নেই? না, আসলে বাংলাদেশে সব রোডে নাই, কিছু কিছু রোডে আছে, নাই যে তা না। তবে কিছু বাইকার্স, কিছু আমি দেখেছি actually, তবে বাইকার্স যারা আছে তারা হয়তোবা দেখা যাচ্ছে যখন একদম ফুল স্ট্রেট রোড থাকে তখন তারা ওই ছোট রোডটা ইউজ করতে চায় না, কারণ তারা চায় ফ্রিডম, অনেক হাই স্পিডে চালাইতে। টু স্পিডিং যেটা আমি of বলি। course. আচ্ছা, বাবুল আমাকে একটু বলেন যে অ্যাজ আ সাইক্লিস্ট হোয়াটস ইওর প্রিপারেশনস বা হোয়াটস ইওর অ্যাক্সিডেন্ট যদিও হয় সেটার জন্য প্রিকশনস বা কিভাবে সেটা জার্নিটা স্টার্ট করার আগে কি কি প্রিকশনস নেওয়া হচ্ছে? হ্যাঁ, প্রথমে আমাদের যে লং রাইড গুলার প্রিপারেশন নিতে হয়, প্রথমে মানসিক প্রিপারেশন, যেমন সাইকেল চালানো হয় যে একটা সময় অনেকটা সময় ধরে সাইকেল চালানো, সেটা মানসিক প্রিপারেশন করা আছে। তারপর সেখানে আমার সাইকেল পুরোপুরি ফিট কেনা দেখতে হবে, যেমন চেইন ঠিক আছে কিনা, ক্যাসেট ঠিক আছে কিনা, হ্যান্ডেল বার এবং ব্রেক সেট এবং আমার টিউনিং পারফেক্ট আছে কিনা। এবং এই জিনিসগুলো যখন পারফেক্ট থাকবে তখনই আমার রাইডটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। Of course. আর যেটা হয় এই যে সেফটি ব্যাপার, আমাদের সাইকেলগুলো যখন আমরা লং রাইডে যাই আমরা অবশ্যই সেফটি গিয়ারগুলো অবশ্যই ইউজ করি, যেমন আমাদের মাথায় হেলমেট থাকে, হাতে গ্লাভস থাকে এবং ক্যাটস থাকে জোরে। যদিও সাইকেল যদি আমরা নিয়ম মেনে সাইক্লিং করি তাহলে সাইকেল অ্যাক্সিডেন্টের ঘটনা খুবই কম। তারপরও মানে সেফটির ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হয়। আর আমরা মানে সবসময় এটা চিন্তা করি, আমরা কখনোই গাড়িকে ওভারটেক করি না এবং আমরা সবসময় সিঙ্গেল লাইন চালাই, মানে দুইজন পাশাপাশি সাইক্লিং করি না, আমরা একজনের পিছনে একজন সাইকেল চালাই। তারপরে এই যে একজন আরেকজনকে ওভারটেক করি না, এই ব্যাপারগুলো সবসময় খেয়াল রাখতে হয়। মানে এই আমাদের দেশের রোডগুলো কিন্তু খুব চড়া, আর গাড়িগুলো একটা আরেকটাকে ওভারটেক করার জন্য বেশি ঝুঁকে থাকে। কিন্তু আমরা এই যারা সাইক্লিস্ট আছি তাদের জন্য অন্তত 3 থেকে 4 ফিটের একটা আলাদা একটা লেন হইলে মানে বেশি বেস্ট হয়, আমাদের যেটা আমাদের দেশে নেই। তারপর আমরা নিজেরা থেকে তৈরি করিনি যে আমরা 3 থেকে 4 ফিটের বেশি বা ডান পাশে যাব না, আমরা সব বাম পাশেই থাকবো 3 ফিটের ভিতর, যাতে আমরা দুর্ঘটনার শিকার না হই। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব ভালো বললেন যে 3 থেকে 4 ফিটের যে লেনটা, এরকম যদি একটা লেন থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, এটা খুব ভালো একটা কথা ছিল। আমি ফার্স্টে একটু টাচ আপ দিয়ে নিলাম অন দ্য অ্যাক্সিডেন্টস, বিকজ মজা তো সবারই করতে ভালো লাগে, বাট অনেক সময় দেখা যায় মজার ভিত্তিতে কি না কি হয়ে যেতে পারে এবং সেটা মাথা থেকেই চলে যায় যে প্রিকশনস নেওয়াটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ননি টেল মি, আপনার ফার্স্ট বাইক এক্সপিরিয়েন্সটা, যে লং রোডে যাচ্ছেন, লং ড্রাইভে যাচ্ছেন, অনেক দূর ঢাকার আরেকটা, বাংলাদেশের আরেকটা প্রান্তে দেখতে যাচ্ছেন, সেটা কবে ছিল? বেসিক্যালি আমি বলি, ঠিক আছে, আমরা কিন্তু দুইজন খুব ক্লোজ ফ্রেন্ড, লাইক বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে এবং প্রথম রাইডটাও আমাদের একসাথে। আমরা ঢাকা টু রংপুর প্রথম জার্নি আমাদের, আচ্ছা, লাইক 312 কিলোমিটার আচ্ছা, প্রথম জার্নি আর কি। সেই জার্নিটা অনেক মজার ছিল। আচ্ছা, সো সেই জার্নিটার কিছু মোমেন্টস আমার সাথে শেয়ার করেন যেটা এখনো যখন চিন্তা করেন মুখে একটা হাসি চলে আসে। আসলে বেসিক্যালি ওই জার্নিটার সবচেয়ে ওই রকম সিচুয়েশনটা হচ্ছে যে আমরা যখন ঢাকা থেকে স্টার্ট করি আপনাদের বাইকটা, বয়স ছিল কতটুকু? আমি যতটুকু জানি যে 6 থেকে, না 6 থেকে, ঠিক আছে, আমি একদম ছোটবেলা থেকে বাইক চালাই, কিন্তু ওটা আমার ইন্টার পরীক্ষার পরে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম যখন আমরা রাইড করি তো আমরা ঢাকা থেকে একদম বগুড়া পর্যন্ত বৃষ্টিতে ভিজতে ভিজতে চালিয়ে গেছি বাইক। সো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য সিচুয়েশন রিয়েলি, কাজ রেইন, বৃষ্টির ইয়েগুলা, ফুটাগুলা যখন বাইক রাইড করা হয় তখন এত জোরে পড়ে, ঠিক আছে, মানে বিনতে ছিল আর কি, মানে এটা হ্যাঁ শুয়ের মতো, এক্স্যাক্টলি, ঠিক আছে। যত স্পিড দিবেন আপনার প্রেসারটা তত পড়বে। সো সেই মুহূর্তে হোয়াট ডিড ইউ ডু? আমরা চালাই গেছি আসলে, ছিল, নতুন ছিল, ঠিক আছে, আসলে ওই যে লাইক করি বা অ্যাডভেঞ্চার বা আপনার মনে করেন কনফিডেন্স ছিল যে আমরা প্যাশন, হবিস। কতক্ষণ লেগেছিল? আমাদের মোস্ট অফ বৃষ্টি হচ্ছিল, এই জন্য একটু টাইম লাগছে, 8 আওয়ার্স, 8 ঘন্টা লাগছিল। 8 থেকে 8.5 ঘন্টা। সো 8 ঘন্টা কি টানা ব্রেক না, ছাড়াই আমরা চালানো? একটা ব্রেক নিয়েছিলাম মাঝখানে, বৃষ্টি যখন সাভার একটা ব্রেক নিয়েছি, যখন দেখছি বৃষ্টি থামছে না, তো আমাদের টেন্ডেন্সি হচ্ছে আমরা যাবই। হ্যাঁ, তো আমরা ওইখানে একটা ব্রেক নিয়েছি সাভারে, আর নিয়েছি বগুড়া ফুড ভিলেজে একটা ব্রেক, আর কোনো ব্রেক হয়নি মাঝখানে। আবার বাইক বগুড়ার পর থেকে বাইক চালাইতে চালাইতেই আপনারা পুরো ড্রেসটা শুকিয়ে গেছে আর কি। বাহ, ভালোই, সম্পূর্ণ ভিজা ছিল, সম্পূর্ণ ভিজা ছিল, শুকিয়ে গেছে, চলে গেল। বাবুল আমাকে বলেন যে আপনার ফার্স্ট এক্সপেরিয়েন্সটা কবে ছিল ফর টু গো অন আ লং রুট? আমার প্রথম লং ট্যুর ছিল চট্টগ্রাম শহর থেকে বান্দরবন নীলাচল যাওয়া।
মানে আচ্ছা। একে তো আমরা সবসময় সমতল রাস্তায় সাইক্লিং করেছিলাম, আমার পাহাড়ি রাস্তা সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না। হ্যাঁ। তো তারপর অনেক সাহস করে মানে গিয়েছিলাম যে এই রাইডটা আমি কমপ্লিট করব, মানে মনের মধ্যে একটা ইচ্ছা ছিল। এবং আমি যখন চট্টগ্রাম থেকে শুরু করি এবং কেরানীহাট ক্রস করার পরে যখন পাহাড়ি রাস্তাটা শুরু হয়, মানে তখন দেখা যাচ্ছে যে সাইকেল একদম স্লো করে চালাতে হচ্ছে এবং পাহাড়ে বেশি উঠতে পারতেছি না এবং এই আস্তে 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 মানে গিয়ার শিফটিং একে একে রেখে চালাতে হচ্ছে। হ্যাঁ। এবং যখন উঠতেছিলাম এতটা পরিশ্রম হচ্ছিল যে আমাদের আমার যে গায়ে যে টি শার্টটা আছে, মানে উঠার সময় ঘামে এই টি হ্যাঁ। শার্টটা ভিজে যেত। এবং আচ্ছা। পাহাড়ে ওঠার পরে যখন আমি প্যাডেল আবার নামতাম, ডাউন হিলে তেমন প্যাডেল করা লাগতো না, হ্যাঁ। অনেক মজার। হ্যাঁ। সেটা বাতাসে দেখা যাচ্ছে আবার ডাউন হিলে আমার এই জার্সিটা শুকিয়ে গেছে। এবং আচ্ছা। আমি যখন নীলাচলে প্যাডেলিং করে একটানা নীলাচল প্যাডেলিং করে উঠছিলাম, আসলেই যে তৃপ্তিটা আছে, মানে এই তৃপ্তিটা এখনো মনে আসলে শুধু হাসি পায়। আর আচ্ছা। যখনই মানে সব দুঃখ ভুলে যাই। আর এই তখন নীলাচল থেকে যখন এক টানে মানে কোনো প্যাডেলিং ছাড়া একদম বান্দরবন শহরে পৌঁছে যাই, মানে সেটা যে মানে অসাধারণ ছিল। এবং আমাদের উঠতে সময় লাগছিল প্রায় 45 মিনিটের মতন, কিন্তু নামতে সময় লাগছিল সর্বোচ্চ 15 মিনিট। আচ্ছা। মানে এতটাই স্পিডে নামছিলাম। এতটা স্পিডে ছিল। খুব মজার একটা এক্সপেরিয়েন্স ফার্স্ট টাইম ছিল আপনার, তাই না? হ্যাঁ। শুনতে যাবো এরপর তো থেকে আপনার মানে পুরো বাংলাদেশের জার্নিটা কিরকম ছিল, বাট আমিও অ্যাকচুয়ালি আপনাদের থেকে জানবো যে বাংলাদেশের কতগুলো জায়গায় যাওয়া হয়েছে, কি কি দেখা হয়েছে। আই থিঙ্ক ব্রেকে একটু বলছিলাম আমরা যে খাবারগুলো এক একটা জায়গার এক এক ধরনের খাবার, এক এক ধরনের ভাষা, তো সেগুলো নিয়ে আরো অনেক শুনবো, বাট নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন ইয়াং নাইট অ্যান্ড উই আর ইন দিস ভেরি ইন্টারেস্টিং টপিক উইথ বাইকার্স অ্যান্ড সাইক্লিস্ট। আমি যেটা বলছিলাম যে আমি আপনাদের আরো জার্নির কথা শুনবো। প্রথম জার্নি তো শুনলাম, সো টেল মি তারপরে কোথায় কোথায় যাওয়া হয়েছে, এখন পর্যন্ত কত কিলোমিটার চালানো হলো? আমার টোটাল 3টা বাইক তো এই পর্যন্ত আমি চেঞ্জ করেছি। 3টা বাইক অলমোস্ট লাইক 55,000। বাহ, অনেক। 55,000 কিলোমিটার, তো অনেক অনেক। তো তো এই পর্যন্ত এত। আপনার? আমার প্রায় 40 মতন হবে। 40 মতন, একটু কোনো কোনো জায়গায় ল্যাক হয়ে গিয়েছিল। আচ্ছা, সো সেফটি নিয়ে তো আপনাদের কাছ থেকে জানলাম। তারপরে যখন একটা রাইডে চলে যান, তারপরে যখন কমপ্লিট হয় সেই ফিলিংটা কেমন? এবং কোথাও যখন নতুন যাওয়া হয় সেখানে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করা হয়, বা কিভাবে রাত কাটানো হয়, কিভাবে কি কি করেন সেই নতুন জায়গাটাতে? আচ্ছা, নতুন জায়গাটায় গেলে অবশ্যই এটা একটু আশ্চর্য লাগবে এবং খুব ভালো লাগবে যে আমি একটা নতুন জায়গায় এসেছি, যে জায়গাটা দেখার আমার সুযোগ হয়েছে। তো আসলে বাইকার্স যারা আছে বেসিক্যালি তারা তো আসলে নতুন জায়গার উদ্দেশ্য ঠিক আছে দেখতে যায়, কিন্তু তাদের প্রধান উদ্দেশ্য থাকে রাইড করা। ঠিক আছে, প্রধান উদ্দেশ্যটা রাইড করা। যখন এজ এ বাইকার রাইড করতে পারে একটা খুব ভালো রোডে বা খুব সুন্দর একটা রাস্তাতে ফ্রিডমলি রাইড করতে পারে, এটাই স্যাটিসফাইড এজ এ বাইকারদের। তো যেটা আমি জিজ্ঞেস করব আপনাকে, যে এটা তো একটা স্যাটিসফ্যাকশন, বাট এটা ছাড়া যখন আপনারা এত সুন্দর সুন্দর সিনারি দেখেন, সেই মোমেন্টসগুলো কিরকম? আসলে সেই মুহূর্তটা মানে অসাধারণ থাকে, সেটা এক্সপ্লেন করার মতন না। এক এক জায়গার মানুষ আসলে এক এক রকম। হ্যাঁ। আসলে এটা না গেলে বুঝতে পারবেন না। যেমন রাজশাহীর মানুষ একরকম, চাঁপাইনবাবগঞ্জের মানুষ আর এক রকম, রংপুরের মানুষ আর এক রকম, কুষ্টিয়ার মানুষ আর, মানে ল্যাঙ্গুয়েজ আর ডিফারেন্ট। আচ্ছা। তো আসলে সেখানে গেলে বিভিন্ন মানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেখলে অবশ্যই খুব ভালো লাগাটাই স্বাভাবিক, আর অনেক কিছু শেখাও যায়, গ্যাদার করাও যায়। এবং অবশ্যই আমি একটু বাবুল আপনার এক্সপেরিয়েন্সটা জানতে যাব, যে 29 দিনের একটা জার্নি করেছেন আপনি, রাইট? যেটা আপনার স্বপ্ন ছিল যে ফুল বাংলাদেশ দেখবেন আপনি। হ্যাঁ, যেটা ছোটবেলা থেকে অল্প অল্প করে স্বপ্নটা বুনেছিলাম। মানে আমি পুরো বাংলাদেশটাকে দেখবো, বাংলাদেশের 64 জেলাকে দেখবো এবং 64 জেলার মানুষ কিরকম সেটা দেখবো। এবং আমার খুব একটা মানে ইচ্ছা ছিল যে প্রতিটা জেলাতে যখন যাব আমার একটা উদ্দেশ্য থাকবে, এবং সেই জেলাতে প্রবেশ করেই আমি প্রথমে জিজ্ঞাসা করব যে ভাই এখানকার সবচেয়ে দর্শনীয় স্থান কোনটি এবং সবচেয়ে মানে বিখ্যাত খাবার কোনটি। আমার যেহেতু খাবার প্রতি একটু লোভ থাকে, আর সেই কারণে আপনার কথা শুনে আমারও কিন্তু খুব ইচ্ছা করছে। হ্যাঁ, মানে আমি ওই জিনিসটা চেয়েছিলাম। তো যখন গেলাম বগুড়াতে মানে বিখ্যাত দই, তারপরে টাঙ্গাইলে পোড়াবাড়ি চমচম, এবং যেখানে বিখ্যাত এবং সবচেয়ে সেরাটা পাওয়া যায়
খুঁজে খুঁজে সেই জায়গাতে গিয়ে আমরা খেয়েছিলাম। তারপরে দেখা যাচ্ছে যে নেত্রকোনা বালিশ মিষ্টি, কি বলবো, মানে একটা বালিশ মিষ্টি নেওয়ার পরে মানে এখন আমার জিভে জল চলে আসতেছে, এতটাই ভালো ছিল। তারপরে প্রতিটা জেলার মানে সব ভালো খাবারগুলো খেয়ে দেখার চেষ্টা করেছিলাম। আর সবচেয়ে ভালো লাগছে যে আমরা যখন মানে যখন একটা জেলা থেকে ক্রস করে আরেকটা জেলাতে গিয়েছিলাম, তখন দেখা যাচ্ছে যে এই আগের জেলার ভাষার সাথে পরের জেলার ভাষার টোটাল ডিফারেন্ট। মানে এই জিনিসটা বেশি উপভোগ করছিলাম আর মানে খুব ভালো লাগছিল ছিল। হ্যাঁ, মানে মানে এটা স্পষ্ট হয়ে কানে ভাসতেছে যে কি রে, গত জেলাতে তো কথাটা এরকম ছিল না, এই জেলাতে কথাগুলো এরকম। মানে এটাই বেশি ফিল করছিলাম। আর আমাদের দেশটা এত সুন্দর, মানে আসলে এই যারা এই স্বপ্নটা মানে নিজে থেকে বুনবে তারা আশা করি একদিন ফুলফিল হবে, স্বপ্নটা বাস্তবায়ন হবে এবং আমাদের দেশটাকে খুব ভালোভাবে দেখতে পারবে। আমাদের দেশে যে ধান ক্ষেতের ভিতর দিয়ে যে সরু রাস্তায় সাইক্লিং করার মজাটা, মানে এটা জীবনে আমি ভুলতে পারবো না। তারপর হাইওয়েতে, পাকা রাস্তায়, মাটির রাস্তায়, তারপরে ইটের রাস্তা, তারপর আমাদের গ্রামের যেই একটা বাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি এবং সেই বাড়ি থেকে ডিম ভাজা গ্রানগুলো আসতেছে নাকে, গোয়াল ঘরের গ্রানগুলো আসতেছে, এই জিনিসগুলো আসলে ফিলিংটাই অন্যরকম। আর মানে এই সাইক্লিং করার ফলেই আমি এই জিনিসগুলো পাইছি। আর সেই জন্য আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই আমাদের চিটাগাংয়ের সাইক্লিং গ্রুপ দি চক্রজানকে, আর যার হাত ধরে আমি মানে পুরা এই রাইড দেওয়ার স্বপ্নটাকে এগিয়ে নিচ্ছিলাম এবং সবগুলা রাইড ওনাদের মাধ্যমে দিয়েছিলাম, এই গ্রুপটার মাধ্যমে দিয়েছিলাম। অনেকজন ভাই পেয়েছিলাম যারা এই আমার মতোই স্বপ্ন দেখে, এই সব স্বপ্নবাজদেরকে একসাথে পেয়েছিলাম। খুব সুন্দর একটা স্বপ্ন কিন্তু আপনারা পূরণ করতে পেরেছেন এবং শুনেই কিন্তু খুব ভালো লাগছে এবং আমার নিজেরই অ্যাকচুয়ালি ইচ্ছা করছে যে এরকম কোনো জার্নিতে বা এরকম কোনো লং জার্নিতে চলে যাই। আপনাদের কিছু এক্সপেরিয়েন্সের কথা বলেন যে যখন একটা ফার্স্ট তো রংপুর শুনলাম, তারপরে আরো কোথায় কোথায় ভিজিট করা হলো? ঢাকা থেকে রাজশাহী যাওয়ার কথা বলি। ঢাকা থেকে যখন আমরা রাজশাহীতে যাই আর কি, সিরাজগঞ্জ মোড় থেকে নাটোর চলনবিল হয়ে একদম একটা রোড গেছে একদম স্ট্রেট লাইক 75 কিলোমিটারস। তো এই রাস্তাটা দুই সাইডেই একদম প্রচুর বিল আর কি, বিল, চলন বিল, নাটোরের চলন বিলের নাম তো শুনেছেন, এটা বাংলাদেশের অনেক বড় একটা বিল। তো ওই বিলে যখন মানে আমরা যখন রাইড করি ওই বিলের মাঝখান দিয়ে, তো দেখা যাচ্ছে কৃষকরা অনেক ধরনের ফসল আবাদ করে, যেমন তরমুজের সময়, তারপর হচ্ছে আপনার বাঙ্গি, বিভিন্ন লাইক ফ্রুট। তো দেখা যাচ্ছে হঠাৎ করে যাচ্ছি, তরমুজটা দেখে মনে হলো যে না আমি একটু দাঁড়াই, আমি খেয়ে যাই। তো ওদের কাছ থেকে তখন কিনে খাইতাম। মানে এই জিনিসগুলো না অ্যামেজিং একটা ফিলিং। যেটা আপনার কাছে এক্সপেরিয়েন্স শুনি যে কিরকম ধরনের এক্সপেরিয়েন্স করতেন, কত মানুষ একসাথে যেতেন? আমরা প্রায় 8 জন টোটাল 4টা বাইক নিয়ে যাইতাম। তো যখন আমরা রাজশাহীর দিকে যাচ্ছিলাম, তো চলন বিল হয়ে তো আমরা ঈশ্বরদী থেকে ঈশ্বরদী হয়ে আবার রাজশাহী চলে গেছি। আচ্ছা, তো এই পুরাটা জার্নি কতক্ষণের ছিল? বেসিক্যালি ঢাকা থেকে রাজশাহী যেতে আপনি যদি একদম স্ট্রেট চালিয়ে যান, কোনো জায়গায় ব্রেকিং না দেন, 4.5 ঘন্টা ইজ পসিবল। আমি ঢাকা থেকে ঈশ্বরদী গেছি হচ্ছে 212 কিলোমিটার, 3 ঘন্টা 15 মিনিট লাগছে। আমি একবার ব্রেক দিছিলাম আর কি। আচ্ছা, তো একটু ব্রেকের জন্য সময় বেশি লেগেছে না? ঠিক আছে, বাট সময়টা বেশি লাগুক প্রবলেম নাই। এখন পর্যন্ত কতগুলো জার্নি হলো এরকম? অনেক, আমি লাইক 35-6 এরকম জেলা ঘুরেছি বাংলাদেশের। এখন সবটাই ঘোরার ইচ্ছা আছে আর কি, আসলে সময় সুযোগ ওরকম ভাবে হয়ে ওঠে না, এইজন্য ঘোরা হয় না। বাট এই যখন প্ল্যানিংটা করা হয় 7-8 জন 10 জন মিলে কি সব সময় একসাথে প্ল্যানিংটা করা হয়? না, সব বেসিক্যালি সবাই তো সব সময় সময় দিতে পারে না। আর আমি বেসিক্যালি হয় কি যে কে দিলো আর না দিলো আই ডোন্ট কেয়ার, বিকজ আমি বাইক রাইডটা এনজয় করি। এইজন্য যদি কেউ না যায় ঠিক আছে, দেন আমি একাই যাই। আমি একাও অনেক রাইড করেছি আমার লাইফে, ম্যাক্সিমাম টাইম আমার লাইফে আর কি একসাথেই আমরা একসাথে একটা জার্নি করা হয়। আমি একটু বাবুল থেকে শুনতে চাই। বাবুল, আচ্ছা, মজার কাহিনীগুলো তো খুব ভালো লাগলো শুনতে, বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন জায়গার ভাষা শোনা, বাট টেল মি যে রাতটা কাটানো হতো কিভাবে? কারণ 65টা জেলা ঘুরেছেন, সেখানে কাউকে চিনেন না, অবশ্যই নতুন একটা জায়গা, তো সেখানে যে কি বলতেন অ্যাকচুয়ালি? আমরা আসলে 3 জন চট্টগ্রাম থেকে সাইক্লিং শুরু করি যে বাংলাদেশের 64টা জেলায় ঘুরবো এবং আমরা প্ল্যান করে গিয়েছিলাম যে আমরা রাতটা কোথায় কাটাবো। যেমন আজকে আমরা প্রথম দিন চিন্তা করেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে কাটাবো। তো দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার দেবিদ্বারে যাওয়ার পর সেখানকার মানুষ বলতেছিল যে ভাই পরের রাস্তাটা আপনার রাতের জন্য সেফটি হবে না। তো আমরা তখন কি করলাম, এই সেখানকার থানা, দেবিদ্বার থানার পুলিশের সাথে যোগাযোগ করলাম, বললাম যে আমাদেরকে থাকার ব্যবস্থা কি দেওয়া যাবে কিনা। আমাদের তখন ওনারা আমাদেরকে একটু ব্যবস্থা করে দিয়েছিল। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল যে বাংলাদেশের প্রায় সবগুলো জেলাতেই সাইক্লিস্ট রয়েছে। আমরা মানে অনেকগুলো জেলাতে সেই হেল্পটা পেয়েছিলাম। যেই জেলাতে যেতাম সেই জেলার সাইক্লিস্টরা এগিয়ে আসতো
আমাদেরকে রাতে থাকার আপ্যায়ন করতো এবং খাবারের ব্যবস্থা করতো। এবং যে জেলাগুলোতে দেখা যাচ্ছে যে সাইক্লিস্ট নেই বা পরিচিত কেউ নেই, তখন আমরা সেখানকার ডিসি বা এনডিসি সাহেবের সহায়তা নিয়ে আমরা এই সরকারি গেস্ট হাউস, রেস্ট হাউস এবং সার্কিট হাউসগুলোতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। ওনাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ, ওনারা আমাদের অনেকটা হেল্প করেছিল। তারপর দেখা যাচ্ছে যেখানে আমরা কোনো হেল্পই পাইনি, মানে আমাদের ওই সেই ডিসি সাহেবের সাথে কথা বলার সুযোগ হয়নি বা কোনো সাইক্লিস্টও পরিচিত নেই, তা আমরা কি করতাম, জেলা সদরে যেতাম, কারণ প্রতিটা জেলা সদরেই থাকার জন্য হোটেল থাকে। তো আমরা অবশ্য খেয়াল করতাম যে আমাদের সাইকেলগুলো সুরক্ষা থাকে কিনা। আমাদের আসলে ভুল ধারণা ছিল চিটাগং, ঢাকা এবং সিলেট ছাড়া ম্যাক্সিমাম জেলাগুলোতে নিরাপত্তার ব্যাপারে কি বলবো 100% নিরাপত্তা। আমাদেরকে সবসময় বলছে ভাই সাইকেলগুলো মাঝখানে, রাস্তার মাঝখানে রেখে আসেন, কালকে সকালে গিয়ে এরকমই পাবেন। এবং এই কথাগুলো বলে মানে মানে তখন বুঝতেছিলাম যে আসলে এই জেলার মানুষগুলো কতটা সহজ সরল এবং কতটা আন্তরিক। এবং আমরা ওই হোটেলে থাকতাম, রাতে বেলা করে একটা হোটেলে থাকার ব্যবস্থা হইতো। এবং সবচেয়ে মানে একদিন সবচেয়ে বেশি বিপদে পড়েছিলাম এই বরগুনাতে যাওয়ার সময়। আমরা বরগুনার বেতাগী উপজেলাতে তখন প্রায় রাত 11:30 10টার মতো বেজে গিয়েছিল। তখন আমরা দেখতেছি বেতাগী থেকে বরগুনা যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। এবং আমরা তখন রাত 1টা 2টা বেজে যাবে, তখন আমরা কাকে গিয়ে পাবো বা কোনো থাকার জায়গাও পাবো না। আমরা বেতাগীতে গিয়ে যখন একটা সরকারি ডাক বাংলোতে খোঁজ নিয়ে দেখলাম, সেখানে রুম ছিল মাত্র একটা এবং সেই রুমে ফ্যান নাই, শুধুই একটা খাট, আর কিছুই নেই। আমরা বলছি যে হ্যাঁ হবে। তখন ওই যে লোকটা যে একটা আন্তরিকতা দেখিয়ে যে আমাদেরকে থাকতে দিয়েছে, এটা সত্যি অসাধারণ। ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। না হলে দেখা যাচ্ছে কি সেদিন রাতটা আমাদের বাহিরে দাঁড়িয়ে কাটাতে হতো। এই ধরনের আল্লাহর রহমতে এই ধরনের পরিস্থিতি পড়তে হয়নি অবশ্যই। এবং এটা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছেন দেখে জানতে পেরেছেন যে ঢাকার বাইরের মানুষরা কিভাবে আপনাদেরকে আপন করে নিতে পারে, এবং সেই জিনিসটা, সেই ফিলিংটা কিন্তু অনেক ডিফারেন্ট একটা ফিলিং। অনেক 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 ভালো লাগছে। যেমন আপনার গল্প শুনে আমারই অনেক ভালো লাগছে। আমারও অ্যাকচুয়ালি ইচ্ছা করছে যে এরকম কোনো ইয়েতে চলে যায়। টেল মি, আপনাদেরও তো নিশ্চয়ই এরকম কিছু মোমেন্টস আসছিল যে বিপদের যে মোমেন্টটা নিয়ে কথা বলা হয়, তো সেই মোমেন্টগুলোতে কি করেছিলেন? আমি লাস্ট 1.5 বছর হবে, 1.5 বছর আগে রাজশাহী থেকে আসতেছিলাম। তো আমার আস্তে আস্তে সন্ধ্যা ওভার হয়ে গেছে। টাঙ্গাইলে এলেঙ্গা নামে একটা জায়গা আছে, তো ওই জায়গায় আমি সিঙ্গেলি আসছিলাম। তো ওই জায়গাতে মানে কোল্ড ড্রিঙ্কস বা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো একটা পাম্প আছে, ছোট একটা পাম্প, ওইখানে একটা ছোট দোকান। তো দোকানে গিয়ে যখন দাঁড়িয়েছি, তো দোকানদার বলতেছে যে ভাই সামনে বাইক ছিনতাই হইতেছে, আপনি চলে যান। তো সেই টাইমে আমি আমার বাইকের দিকে তাকাইছি আর দেখতেছি 7-8 জন লোক রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে এবং তাদের হাতে বালুর প্যাকেট। আচ্ছা। তো বালুর প্যাকেটগুলা তারা যেসব বাইকার্স যাচ্ছে তাদের বালুর প্যাকেটটা মুখের ভিতরে মারতেছে, এবং যখনই বালুর প্যাকেটটা মুখে লাগবে, ধোলাটা আপনার বাইকের গ্লাসগুলা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে, বাইকটা আপনি ফেলে দেবেন, কন্ট্রোল করতে পারবেন না। আর ওরা ওই সুযোগটাই নিচ্ছে। তো ওই টাইমটা খুব ভয় পাইছি আর কি। আর বেসিক্যালি সন্ধ্যা ওভার হয়ে গেছে, আমি আর রাজশাহী ব্যাকও করতে পারছিলাম না। তো আল্লাহর রহমতে কোনো রকমের নাম নিয়ে আসছি। তো আমাকে মারছে অবশ্য, বাট পারে নাই। তো ওরা যখন ফেলার, দেন ওরা 2টা বাইক নিয়ে আমাকে পিছনে পিছনে তাড়া করছে, ওদের হাতে স্টিক ছিল। আচ্ছা। দেখা যাচ্ছে তো আল্লাহর রহমতে বেঁচে গেছি আর কি। তো আমি প্রথম টাইম যে লুকিং গ্লাসে তাকিয়েছি, নেক্সট আর তাকাই নাই, কারণ আমি অনেক ভয় পেয়ে গেছি আসলে সিচুয়েশনটাতে। যে ওই মোমেন্টটাতে দেখা যাচ্ছে আরো পিছনে তাকালে আরো বেশি ভয় লাগে। আমি ফার্স্ট যখন বাইকের লুকিং গ্লাসে তাকিয়েছি, তখন দেখলাম একটা ছেলে, ওর পালসার, ওর বাইকটা নিয়ে হাতে একটা স্টিক, মানে ও চাচ্ছিল যে আমাকে পিছন থেকে হিট করবে, আর যদি একটা হিট করতে পারে দেন আমি তো বাইক ফেলে দেব। সেটাই, মানে খুব রিস্কি একটা ব্যাপার। হ্যাঁ, তো এলেঙ্গা থেকে একটানে আমি বাইপেল এসে তারপরে রেস্ট নিছি আর কি। সেটা খুব রিস্কি একটা ব্যাপার। অবশ্যই অনেক রিস্কি একটা ব্যাপার। আমি লাস্টে যাব যে রাতের কথা বললো, রাতের বেলায় দেখা যাচ্ছে খুব ডিফিকাল্ট ফর আ বাইকার অর সাইক্লিস্ট। সো রাতের কি প্রিপারেশনটা নেওয়া উচিত? আসলে সাইকেল যারা চালায় বা বাইকার্স যারা, আমি মনে করি যে রাতে আসলে রাইড করাই ঠিক না, কারণ হাইওয়ে রোডগুলো এত ডেঞ্জারাস। এমনিতেই তো বড় গাড়ি, বড় বড় হাইওয়ে বাসগুলো ছোট প্রাইভেট কারদেরকেও টাইম দেয় না আর কি, ওরা অনেক চাপ দিয়ে যায়। আর সেক্ষেত্রে তো বাইক এবং সাইকেল অনেক ছোট একটা জিনিস, ঠিক আছে। তো সন্ধ্যার পর বা রাতে রাইড না করাই বেটার আমার মনে হয়। এবং আমি তারপর থেকে এখনো মানে খুব বিপদে না পড়লে সন্ধ্যার পর বা রাতে রাইড করি না। অবশ্যই। অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং থ্যাংক ইউ বাবুল আমাদেরকে আজকে জয়েন করার জন্য। আপনাদের দুজনকেও থ্যাংক ইউ আমাদেরকে জয়েন করার জন্য। আপনাদের স্টোরি শুনে আমার অনেক ইন্সপায়ারিং লাগলো।
দর্শক আজকের তো আমাদের খুব ইন্টারেস্টিং একটা টপিক ছিল এবং আমি জানি আমার মতন আপনারাও কিন্তু গল্পগুলো শুনে মনে হচ্ছিল নিজেরাই কেন না চলে যাই সেই সব জায়গায়। সো ইনশাআল্লাহ আপনারা স্বপ্ন দেখতে থাকবেন, যদি স্বপ্ন দেখেন ছোটবেলার কোনো হবি এরকম যদি থাকে, যদি ইচ্ছা থাকে অবশ্যই সেটা পূরণ হবে। সো স্বপ্নকে কোনো সময় ছাড়বেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গে থাকবেন।